স্বামী মারা যাওয়ার পর শ্বশুরের প্রেমের প্রস্তাব মেনে নিতে বাধ্য হলাম। আমার স্বামী দুর্ঘটনায় মারা গেছেন। শাশুড়ি আগেই মারা গেছেন। শ্বশুর আমাকে রাখতে চান না, কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নেই। 1 মাস পর শ্বশুর আমাকে ডেকে বললেন, বুমা, আমি একটা প্রস্তাব দিতে চাই, যদি তুমি রাজি থাকো। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই, বিয়ে করতে চাই। এখানে থাকতে চাইলে তোমাকে এই শর্ত মানতে হবে। নতুবা তোমার বাপের বাড়ি চলে যাও। আমি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে রাজি হলাম। আমি ঘরের কোণে বসে আমার স্বামীর ছবি দেখছিলাম। মাত্র 1 মাস হয়েছে সে চলে গেছে। একটা গাড়ি দুর্ঘটনায় তার জীবন শেষ হয়ে গেল। আমাদের বিয়ে হয়েছিল মাত্র 2 বছর আগে। বুমা, শ্বশুরের ডাকে আমি চমকে উঠলাম। জিবি বাবা, আমি তাড়াতাড়ি স্বামীর ছবি বালিশের নিচে লুকিয়ে ফেললাম। তোমার সাথে কথা আছে। তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমি ভয়ে কাঁপতে লাগলাম। গত 1 মাস ধরে শ্বশুর আমাকে এই বাড়ি ছাড়তে বলছেন, কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার বাবা মা গরিব, তারা আমাকে নিতে অস্বীকার করেছেন। বুমা, আমি একটা প্রস্তাব দিতে চাই। শ্বশুর আমার সামনে দাঁড়ালেন। আমি মাথা নিচু করে বসে রইলাম। হয়তো আজই আমাকে এই বাড়ি ছাড়তে হবে। কোথায় যাব আমি? তখনই শ্বশুর সেই কথাগুলো বললেন যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি আমাকে বিয়ে করতে চান? আমার মাথা ঘুরতে লাগল। এটা কিভাবে সম্ভব? বাবা, আপনি কি? আমি কাঁপা গলায় বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে থামিয়ে দিলেন। শোনো, আমি সব বুঝিয়ে বলি। তিনি আমার পাশে বসলেন। তোমার শ্বশুর হিসেবে আমি তোমাকে এই বাড়িতে রাখতে পারব না, কারণ লোকে নানা কথা বলবে। কিন্তু যদি তুমি আমার স্ত্রী হও, তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে, কেউ কিছু বলবে না। গি আমি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে রইলাম। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি নিরুপায়। কি বলো? রাজি আছো? শ্বশুর জিজ্ঞাসা করলেন। আমি নীরবে মাথা নেড়ে সম্মতি জানালাম। কি করব? আমার কোনো উপায় নেই। আমি যদি এই বাড়ি ছাড়ি, পথে পথে ঘুরতে হবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিন্দিতা দাস। আমার বয়স 30 বছর। আমার স্বামীর নাম ছিল অরিন্দম দাস, বয়স ছিল 34 বছর। আমাদের কোনো সন্তান ছিল না। আমার জীবনে যে অদ্ভুত ঘটনা ঘটেছে তা আমি কাউকে বলতে পারিনি। কিন্তু আজ তোমাদের সবাইকে সেই গল্প শোনাব, যেটা আমার স্বামীর মৃত্যুর পর শুরু হয়েছিল এবং আমাকে একটি গভীর রহস্যের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল। সবকিছু শুরু হয়েছিল সেই রাতে, যখন আমি অনিচ্ছাসত্ত্বেও শ্বশুরের প্রস্তাবে রাজি হয়েছিলাম। আমার শ্বশুর রমেশ দাস, বয়স 60, একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার। অরিন্দম ছিল তার একমাত্র সন্তান। আমার শাশুড়ি মারা গিয়েছিলেন আমাদের বিয়ের ঠিক আগের বছর। অরিন্দম ছিল বাবার একমাত্র অবলম্বন। আর এখন অরিন্দমও নেই। শ্বশুরের সাথে বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পর আমি সারারাত কাঁদলাম। আমার মনের অবস্থা ঝড়ের মতো ছিল। আমি জানতাম এই বিয়ে সমাজ মানবে না, এবং আমিও এই বিয়ে মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমার বাবা মা আমাকে স্পষ্ট বলে দিয়েছিলেন তাদের কাছে আমার জায়গা নেই। আমি নিরুপায়। পরের দিন সকালে শ্বশুর আমাকে ডেকে বললেন, বুমা, আমি কাল রাতেই রেজিস্ট্রি অফিসে ফোন করে দিয়েছি। আজ বিকেলে আমাদের বিয়ে। একটা শাড়ি পরে তৈরি থেকো। আমি কোনোমতে মাথা নেড়ে সম্মতি জানালাম। বিকেল 5টায় শ্বশুর আমাকে গাড়িতে করে রেজিস্ট্রি অফিসে নিয়ে গেলেন। সেখানে একজন বৃদ্ধ অফিসার ও 2 জন সাক্ষী ছিলেন। আমি কিছু কাগজে সই করলাম, শ্বশুরও করলেন। এভাবেই আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। আমি মনে মনে অরিন্দমের কাছে ক্ষমা চাইলাম। আমি জানি সে আমাকে এভাবে দেখলে কষ্ট পেত। কিন্তু আমার কোনো উপায় ছিল না। সেদিন রাতে আমি আমার ঘরে, অর্থাৎ অরিন্দমের সাথে যে ঘরে থাকতাম, সেখানেই শুয়ে পড়লাম। শ্বশুর কিছু বললেন না। তিনি তার নিজের ঘরে গেলেন। রাত প্রায় 2টো বাজে। আমি ঘুমাতে পারছিলাম না। তখনই আমি একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। কেউ যেন খুব আস্তে আস্তে আমার ঘরের দরজা খুলছে। আমি ভয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। নিশ্চয়ই শ্বশুর এসেছেন। কিন্তু দরজা খোলার পর কোনো পায়ের শব্দ হল না। আমি আস্তে করে একপাশে তাকালাম।
আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে অরিন্দম। আমার স্বামী, যে মাত্র 1 মাস আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, সে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করলাম, আবার খুললাম। না, স্বপ্ন নয়। সে সত্যিই সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু সে একটু অন্যরকম দেখাচ্ছে, যেন অনেকটা অস্পষ্ট, মায়াবী। অনি, সে ডাকল। আমার ডাকনাম। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অরিন্দম আমার দিকে এগিয়ে এলো। ভয় পেজো না, আমি এসেছি তোমাকে একটা কথা বলতে। তুমি তো মারা গেছ, আমি কাঁপতে কাঁপতে বললাম। হ্যাঁ, আমি মারা গেছি। অরিন্দম বিষণ্ণ হাসি হাসল। কিন্তু আমি তোমাকে একটা কথা না বলে যেতে পারলাম না। আমার মৃত্যু দুর্ঘটনা নয়, আমাকে হত্যা করা হয়েছে। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। কে হত্যা করেছে তোমাকে? অরিন্দম আমার দিকে আরও একটু এগিয়ে এলো। আমার বাবা। তোমার বাবা? কেন? আমি বিশ্বাস করতে পারছিলাম না। টাকার জন্য, অরিন্দম বলল। আমার নামে একটা বড় অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স পলিসি ছিল। আমার মৃত্যুর পর সেই টাকা বাবা পেয়েছেন। কিন্তু তিনি কিভাবে তোমাকে হত্যা করলেন? আমি জিজ্ঞাসা করলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সেদিন আমরা দুজনে একসাথে ড্রাইভিং করছিলাম, মনে আছে? আমি গাড়ি চালাচ্ছিলাম, বাবা পাশে বসেছিলেন। হঠাৎ তিনি আমার খাবারে মেশানো ঘুমের ওষুধের প্রভাবে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর তিনি গাড়ি নিয়ন্ত্রণ নিয়ে ইচ্ছাকৃতভাবে গাছের সাথে ধাক্কা খাওয়ালেন। আমি মারা গেলাম, কিন্তু তিনি সামান্য আঘাত নিয়ে বেঁচে গেলেন। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু কেন? তিনি তো তোমাকে এত ভালোবাসতেন। ভালোবাসা নয়, ওটা অভিনয় ছিল। অরিন্দম মাথা নাড়ল। বাবা জুয়ায় সব হারিয়েছেন। তার প্রচুর ঋণ আছে। আমার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে তিনি সেই ঋণ শোধ করতে চান। আর এখন তিনি আমাকে বিয়ে করেছেন কেন? আমি জিজ্ঞাসা করলাম। কারণ তোমার নামেও একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে, অরিন্দম বলল। মনে আছে, আমি তোমার নামে একটা পলিসি করেছিলাম। তোমার মৃত্যুর পর আমি সেই টাকা পাব। কিন্তু যেহেতু আমি মারা গেছি, এখন বাবা চান সেই টাকা তিনি পেতে। তাই তিনি তোমাকে বিয়ে করেছেন, যাতে তোমার মৃত্যুর পর তিনি সেই টাকা পান। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তার মানে তিনি আমাকেও হত্যা করতে চান? হ্যাঁ, অরিন্দম গম্ভীর স্বরে বলল। তোমাকে সাবধান করতেই আমি এসেছি। তুমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু কোথায় যাব আমি? আমি কান্না চেপে রাখার চেষ্টা করলাম। তোমার বন্ধু মিতালির কাছে যাও, অরিন্দম বলল। কিন্তু যাওয়ার আগে এই বাড়ির বেসমেন্টে যাও। সেখানে তোমার শ্বশুরের পুরনো আলমারির পেছনে একটা চামড়ার ব্যাগ পাবে। সেটা নিয়ে যাও। ব্যাগে কি আছে? আমি জিজ্ঞাসা করলাম। সেটা খুলে দেখো, অরিন্দম বলল। এখন আমি যেতে হবে। সময় ফুরিয়ে আসছে। অরিন্দম, আমাকে ছেড়ে যেজো না, আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি সবসময় তোমার সাথে আছি, অনি। অরিন্দম ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগল। সাবধানে থেকো। তারপর সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব, বুঝতে পারছিলাম না। কিন্তু আমার অন্তরাত্মা বলছিল, এটা সত্যি। আমি তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে পড়লাম। আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমাকে কি করতে হবে। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বেসমেন্টের দিকে গেলাম। বেসমেন্টে পুরনো জিনিসপত্র রাখা ছিল। সেখানে আলো জ্বালালাম এবং শ্বশুরের পুরনো আলমারি খুঁজতে লাগলাম। ঘরের কোনায় একটা আলমারি দেখতে পেলাম। আমি সেটার পেছনে হাত দিলাম এবং একটি চামড়ার ব্যাগ পেলাম। ব্যাগটি খুলে আমি আবার স্তব্ধ হয়ে গেলাম। ভেতরে একগুচ্ছ কাগজপত্র, কিছু ছবি এবং একটা ডায়েরি। কাগজপত্রগুলো খুলে দেখলাম, এগুলো ছিল ঋণের কাগজ। শ্বশুর বিভিন্ন জায়গা থেকে প্রচুর টাকা ধার করেছেন, মোট প্রায় 1 কোটি টাকা। তারপর ছবিগুলো দেখলাম। এগুলো শ্বশুরের জুয়া খেলার ছবি। বিভিন্ন ক্যাসিনোতে তিনি জুয়া খেলছেন। সবশেষে ডায়েরিটা খুললাম। এটা শ্বশুরের ডায়েরি। পাতা উল্টাতে উল্টাতে আমি একটা এন্ট্রি দেখে থমকে গেলাম। অরিন্দমের মৃত্যুর দিনের এন্ট্রি। আজ অরিন্দমকে চিরকালের জন্য বিদায় জানালাম। তার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমার ঋণের একটা বড় অংশ শোধ করা যাবে। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাকে আরও টাকার দরকার। অরিন্দমের স্ত্রীর নামে যে ইন্স্যুরেন্স পলিসি আছে, সেটার টাকাও আমাকে চাই। আমার হাত কাঁপতে লাগল। অরিন্দম ঠিকই বলেছিল। আমার শ্বশুর আমাকেও হত্যা করতে চান। আমি আরও কয়েকটা পাতা উল্টালাম এবং সেদিনের এন্ট্রি দেখলাম।
আজ অনিন্দিতাকে বিয়ে করলাম। এখন সে আমার স্ত্রী। এখন তার মৃত্যুর পর আমি তার ইন্স্যুরেন্সের টাকা পাব। আমি প্ল্যান করেছি আগামী সপ্তাহে তাকে নিয়ে পাহাড়ে বেড়াতে যাব। সেখানে একটা দুর্ঘটনা ঘটাব। আমার গা শিউরে উঠল। শ্বশুর আমাকে মারতে চান। আমি ব্যাগটি নিয়ে দ্রুত উপরে উঠে এলাম। আমার ঘরে ফিরে এলাম এবং কিছু জরুরি জিনিস একটা ব্যাগে ভরে নিলাম। আমি খুব সাবধানে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। রাত তখন প্রায় ৩টে। আমি পায়ে হেঁটে রাস্তার দিকে এগোলাম। আমার লক্ষ্য ছিল মিতালির বাড়ি, যা এখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। আমি টেলিফোন বুথ থেকে মিতালিকে ফোন করলাম। সে অবাক হয়ে গেল আমার কথা শুনে, কিন্তু আমাকে তার বাড়িতে আসতে বলল। আমি একটা অটো রিকশা নিয়ে মিতালির বাড়ি চলে গেলাম। তাকে সব খুলে বললাম। সে আমাকে বিশ্বাস করল, কারণ সে জানত আমার শ্বশুর জুয়াড আসক্ত। আমরা সিদ্ধান্ত নিলাম পুলিশের কাছে যাব। পরের দিন সকালে আমরা পুলিশ স্টেশনে গেলাম। সেখানে একজন মহিলা অফিসারকে সব বললাম। প্রথমে তিনি আমার কথা বিশ্বাস করেননি, কিন্তু যখন আমি শ্বশুরের ডায়েরি দেখালাম, তখন তিনি সিরিয়াস হয়ে গেলেন। পুলিশ সেই দিনই আমার শ্বশুরকে গ্রেফতার করল। আমার শ্বশুর প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু পুলিশ যখন তার ডায়েরি দেখাল, তখন তিনি ভেঙে পড়েন এবং স্বীকার করেন যে তিনি অরিন্দমকে হত্যা করেছেন এবং আমাকেও হত্যা করার পরিকল্পনা করছিলেন। পুলিশ আরও তদন্ত করে দেখল যে অরিন্দমের গাড়ি দুর্ঘটনাটি আসলে সাজানো ছিল। আমার শ্বশুর অরিন্দমের খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন, যার ফলে অরিন্দম গাড়ি চালানোর সময় অজ্ঞান হয়ে যায়। তারপর শ্বশুর স্টিয়ারিং হুইল ধরে ইচ্ছাকৃতভাবে গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খাওয়ান। অরিন্দম মারা যায়, আর শ্বশুর সামান্য আঘাত নিয়ে বেঁচে যান। আমার শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। অরিন্দমের ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ইন্স্যুরেন্সের সম্পূর্ণ টাকা দিল, কারণ এটি একটি হত্যাকাণ্ড ছিল, দুর্ঘটনা নয়। এরপর আমি মিতালির বাড়িতে কিছুদিন থাকার পর একটা ছোট ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করলাম। জীবন আবার স্বাভাবিক হতে শুরু করল, কিন্তু আমি রাতে ঘুমাতে পারতাম না। আমি অরিন্দমকে প্রচণ্ড মিস করতাম। সেই রাতে অরিন্দমের ভূত আমাকে সাবধান করেছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। ১ বছর পরের কথা। আমি একটা বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছি এবং নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছি। একদিন অফিস থেকে ফিরে আমি দেখলাম আমার ফ্ল্যাটের দরজা অল্প একটু খোলা। আমি নিশ্চিত ছিলাম যে সকালে বেরোনোর সময় দরজা লক করেছিলাম। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কে আমার ফ্ল্যাটে ঢুকেছে? আমি পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমি একটা পরিচিত গন্ধ পেলাম, অরিন্দমের সেন্ট। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। অরিন্দম, আমি ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। ফ্ল্যাটের ভেতরটা খালি মনে হচ্ছিল, কিন্তু আমি টের পাচ্ছিলাম যে কেউ একজন আছে। আমি ধীরে ধীরে বেডরুমের দিকে এগোলাম। বেডরুমে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। আমার বিছানার উপর বসে আছে একজন মানুষ, যাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। অরিন্দম, আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখকে। লোকটি আমার দিকে তাকাল। সে অরিন্দমের মতোই দেখতে, কিন্তু একটু আলাদা। তার চুল আরও লম্বা, দাড়িও আছে। না, আমি অরিন্দম নই। লোকটি উঠে দাঁড়াল। আমি অবিরাম, অরিন্দমের যমজ ভাই। আমি থতমত খেয়ে গেলাম। যমজ ভাই? কিন্তু অরিন্দম কখনো তার যমজ ভাইয়ের কথা বলেনি। কারণ সে জানত না, অবিরাম বলল। আমাদের জন্মের পরেই আমাদের পৃথক করে দেওয়া হয়েছিল। অরিন্দমকে আমাদের বাবা মা নিয়েছিলেন, আর আমি অনাথাশ্রমে চলে গিয়েছিলাম। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। তুমি কিভাবে জানলে তুমি অরিন্দমের ভাই? আমি বিগত বছর আমার জন্ম সার্টিফিকেট খুঁজছিলাম, অবিরাম বলল। সেখানেই দেখলাম যে আমার একটা যমজ ভাই আছে, অরিন্দম দাস। আমি তাকে খুঁজতে শুরু করলাম এবং জানতে পারলাম সে কয়েক মাস আগে মারা গেছে। তারপর আমি তোমার সন্ধান করলাম। আমি তোমাকে কিছুদিন ধরে ফলো করছি। আজ সাহস করে তোমার ফ্ল্যাটে ঢুকে পড়লাম। আমি এমন একটা আঘাত পেয়েছিলাম যে কি বলব বুঝতে পারছিলাম না। অরিন্দমের যমজ ভাই। একদিকে আমি অবাক হয়েছিলাম, অন্যদিকে আমার মনে হচ্ছিল যেন অরিন্দম ফিরে এসেছে। তুমি কি চাও? আমি শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলাম। আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই, অবিরাম বলল। সে কেমন ছিল, কি করত, কেন তার এই পরিণতি হল? আমি অবিরামকে বসতে বললাম এবং অরিন্দম সম্পর্কে সব বললাম। অবিরাম মন দিয়ে শুনল। আমি অরিন্দমের মৃত্যু সম্পর্কেও বললাম, কিভাবে তার বাবা তাকে হত্যা করেছিলেন। তাহলে শ্বশুর এখন জেলে? অবিরাম জিজ্ঞাসা করল।
হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন অভিরাম কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, অরিন্দমের চিতা দেখাতে নিয়ে যেতে পারবে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। পরের দিন আমরা অরিন্দমের চিতা দেখতে গেলাম। অভিরাম অনেকক্ষণ সেখানে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আমি দেখলাম তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি জানি না আমি কেন এত কাঁদছি। সে হাসার চেষ্টা করল। আমি তো কখনো তাকে চিনতামই না, কিন্তু সে আমার যমজ ভাই ছিল। আমরা একই রক্ত ও মাংস থেকে তৈরি। আমি অভিরামের হাত ধরলাম। তুমি এবার কি করবে? আমি জানি না, সে মাথা নাড়ল। আমি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। কাজের জন্য ঘুরে বেড়াই। আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। কিছুদিন আমার ফ্ল্যাটে থাকতে পারো, আমি বললাম। অরিন্দমের সম্পর্কে আরও জানতে পারবে। অভিরাম আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসি ঠিক অরিন্দমের মতোই। আমার মনে হল যেন অরিন্দম ফিরে এসেছে। দিনগুলো কেটে যেতে লাগল। অভিরাম আমার ফ্ল্যাটের অতিথি ঘরে থাকত। সে প্রায় অরিন্দম সম্পর্কে জানতে চাইত, আর আমি আমার স্মৃতি থেকে অরিন্দমের কথা বলতাম। একদিন রাতে আমি বিছানায় শুয়েছিলাম এবং হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি অনুভব করলাম কেউ আমার ঘরে আছে। কে? আমি ডাকলাম। অনি, একটি পরিচিত কণ্ঠস্বর। অরিন্দম। আমি বিছানায় উঠে বসলাম। অরিন্দম আমার সামনে দাঁড়িয়েছিল, আগের মতোই অস্পষ্ট, মায়াবী। অরিন্দম, আমি ফিসফিস করে বললাম। তুমি আবার এসেছ? হ্যাঁ, অরিন্দম বলল। তোমাকে সাবধান করতে এসেছি আবার। কিসের থেকে সাবধান? আমি প্রশ্ন করলাম। অভিরাম থেকে, অরিন্দম বলল। অভিরাম? তোমার যমজ ভাই? সে আমার ভাই নয়, অরিন্দম দৃঢ় কণ্ঠে বলল। সে মিথ্যা বলছে। আমি অবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? তোমাদের চেহারা একই। হ্যাঁ, আমরা দেখতে একই, অরিন্দম বলল। কিন্তু সে আমার যমজ ভাই নয়। সে আমার বাবার সহকর্মীর ছেলে, সুনীল রায়। সে প্লাস্টিক সার্জারি করিয়ে আমার মতো দেখতে হয়েছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু কেন? সে আমার বাবার সাথে মিলে আমাকে হত্যা করেছে, অরিন্দম বলল। এখন সে তোমার কাছ থেকে আমার ইন্স্যুরেন্সের টাকা নিতে চায়। আমি বিছানায় বসে পড়লাম। কিন্তু কিভাবে? সে তো আমার স্বামী নয়। সে তোমাকে বিয়ে করতে চায়, অরিন্দম বলল। এবং তোমাকে বিশ্বাস করাতে চাইছে যে সে আমার ভাই। বিয়ের পর সে তোমাকে হত্যা করবে এবং তোমার সম্পত্তি হস্তগত করবে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কিন্তু আমি কি করব? তোমার কাছে প্রমাণ আছে, অরিন্দম বলল। আমার বাবার ডায়েরি। সেখানে আমার বাবা সুনীলের কথা লিখেছিলেন। তুমি আবার সেই ডায়েরি পড়ে দেখো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমাকে এবার যেতে হবে, অরিন্দম বলল। সাবধানে থেকো। সুনীল খুবই ধূর্ত। তারপর অরিন্দম আবার অদৃশ্য হয়ে গেল। পরের দিন আমি আমার আলমারি থেকে শ্বশুরের ডায়েরি বের করলাম এবং পড়তে শুরু করলাম। প্রথমে কিছু পাচ্ছিলাম না, কিন্তু তারপর একটা এন্ট্রি দেখে আমি থমকে গেলাম। সুনীলের প্লাস্টিক সার্জারি সফল হয়েছে। এখন সে অরিন্দমের হুবহু কপি। আমরা আমাদের প্ল্যান কার্যকর করতে প্রস্তুত। আমার সন্দেহ সত্য হয়ে গেল। অভিরাম আসলে সুনীল রায়, অরিন্দমের বাবার সহকর্মীর ছেলে। তারা দুজন মিলে অরিন্দমকে হত্যা করেছে। আমি পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই অভিরাম, না সুনীল, ঘরে ঢুকল। কি পড়ছ? সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। আমি তাড়াতাড়ি ডায়েরি লুকানোর চেষ্টা করলাম, কিন্তু দেরি হয়ে গেল। সে ইতিমধ্যে দেখে ফেলেছে। ওহ, আমার বাবার ডায়েরি! সে একটু অবাক হওয়ার ভান করল। তুমি এটা কোথায় পেলে? আমি বেসমেন্ট থেকে এনেছিলাম, আমি কাপা গলায় বললাম। তুমি কি কোনো মজার কিছু পেয়েছ? সে আমার দিকে এগিয়ে এলো। না, কিছুই না, আমি ডায়েরি বন্ধ করার চেষ্টা করলাম। সুনীল হঠাৎ আমার হাত থেকে ডায়েরি ছিনিয়ে নিল। সে পাতা উল্টাতে লাগল এবং নিজের নাম খুঁজতে লাগল। যখন সে সেই এন্ট্রিটি দেখল, তার মুখ কালো হয়ে গেল। তাহলে তুমি জেনে গেছ, সে গম্ভীর স্বরে বলল। আমি পিছিয়ে গেলাম। আমি কিছু জানি না। মিথ্যা বলছ! সে আমার দিকে এগিয়ে এলো। তুমি আমার আসল পরিচয় জেনে গেছ। এরপর যা হলো তা আমি কল্পনাও করিনি। সুনীল হঠাৎ আমার গলা চেপে ধরল। আমি তোমাকে ছাড়তে পারি না। তুমি এখন সবকিছু জেনে গেছ। আমি তার হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করলাম।
দম আটকে আসছিল। মনে হচ্ছিল এবার আমি মারা যাব। ঠিক তখনই আমার ঘরের দরজা হঠাৎ জোরে খুলে গেল এবং ৩ জন পুলিশ অফিসার ভেতরে ঢুকে এল। সুনীল রায়, তুমি গ্রেফতার, একজন অফিসার চিৎকার করে বলল। সুনীল আমাকে ছেড়ে দিল এবং পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলল। আমি কাশতে কাশতে জিজ্ঞাসা করলাম, আপনারা কিভাবে জানলেন? একজন মহিলা অফিসার আমার কাছে এলেন। আমরা একটা গোপন সূত্র থেকে খবর পেয়েছিলাম। কিন্তু কে গি? আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম। অরিন্দম। সে কোনোভাবে পুলিশকে খবর দিয়েছিল। সুনীলকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল। পরবর্তী তদন্তে জানা গেল সুনীল আসলে রমেশ দাসের সহকর্মী অশোক রায়ের ছেলে। তারা দুজন মিলে জুয়ায় একসাথে অনেক টাকা হারিয়েছিল। তাদের ঋণ শোধ করার জন্য তারা অরিন্দমকে হত্যা করার পরিকল্পনা করে। রমেশকে জেলে পাঠানোর পর সুনীল প্লাস্টিক সার্জারি করিয়ে অরিন্দমের মতো চেহারা করায় এবং অরিন্দমের যমজ ভাই হওয়ার ভান করে। তার উদ্দেশ্য ছিল আমাকে বিয়ে করা এবং অরিন্দমের ইন্স্যুরেন্সের টাকা হাত করা। সুনীলকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। আমি আবার একা হয়ে গেলাম। কিন্তু এবার আমার ভয় ছিল না। আমি জানতাম অরিন্দম সবসময় আমার সাথে আছে, আমাকে দেখছে, আমাকে রক্ষা করছে। আজ সেই ঘটনার ৫ বছর পরে আমি একটা নতুন জীবন শুরু করেছি। আমি এখন একটি সঙ্গীত স্কুল চালাই। আমার শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে আর আমিও তাদের। আমি নিজের জীবনে সন্তুষ্ট। এখনও মাঝে মাঝে রাতে আমি অনুভব করি অরিন্দম আমার সাথে আছে। আমি জানি না এটা সত্যি নাকি আমার কল্পনা। কিন্তু আমি বিশ্বাস করি যে প্রেম মৃত্যুর পরেও থাকে এবং আমাদের প্রিয়জনেরা কখনো আমাদের ছেড়ে যান না, তারা সবসময় আমাদের সাথেই থাকেন।